হিন্দু পুরাণে কিন্তু একটা দারুণ সুপরিচিত গল্প আছে। ধরুন, হিমালয়ের বরফের মাঝে ভগবান শিবের নির্দেশে মাতা পার্বতীর জন্য বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন এক আস্ত স্বর্ণনমরী শহর, লঙ্কা। এরপর যখন রাবণ সেই জাঁকজমকপূর্ণ লঙ্কা দেখলেন, তিনি তা চেয়ে বসলেন এবং শিব তা দিয়েও দিলেন। দারুণ একটা পৌরাণিক উপাখ্যান, তাই না? কিন্তু আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা সাম্রাজ্যের কথা জানব যা কোনো পুরাণ বা কল্পকাহিনী নয়। এটি চতুর্দশ শতাব্দীর এক জলজলে ঐতিহাসিক সত্য। আমরা কথা বলছি মালি সাম্রাজ্যের কথা, যা আক্ষরিক অর্থেই ছিল এক সোনায় মোড়ানো সাম্রাজ্য। তো চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। একদিকে রয়েছে রাবণের সে পৌরাণিক সোনার লঙ্কা, আর ঠিক তার বিপরীতে রয়েছে সম্পূর্ণ বাস্তব ইতিহাস স্বীকৃত মালি সাম্রাজ্য এবং এর অধিপতি মানসা মুসা। মালি সাম্রাজ্যের সোনার পরিমাণ এতটাই বিশাল ছিল যে তৎকালীন বিশ্বের প্রায় অর্ধেক স্বর্ণের যোগান আসত এখান থেকেই। মানে এটি এমন এক অতুলনীয় সম্পদের অধিকারী ছিল যা একেবারে বাস্তব হয়েও যে কোনো পৌরাণিক গল্পকে অনায়াসেই হার মানায়। এখন প্রশ্ন হল, এই সম্পদের পরিমাণ ঠিক কতটা বিশাল ছিল? আধুনিক যুগের শীর্ষ ধনী জেফ বেজোস, ইলন মাস্ক এবং বিল গেটস এর সম্মিলিত সম্পদের দিকে তাকালেই বিষয়টা একটু পরিষ্কার হবে। এদের সবার সম্পদ একসাথে করলেও মানসা মুসার সম্পদের কাছে তার সাহারা মরুভূমির বালুকণার মতোই মনে হবে। ইতিহাসে অনেক রাজা বা সাম্রাজ্যের কথাই তো লেখা আছে, কিন্তু মানসা মুসাকে মানব ইতিহাসের সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয়। তার সম্পদ এতটাই বেশি ছিল যে তা আস্ত একটা সভ্যতার অর্থনীতিকে রীতিমতো নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখত। তো চলুন দেখি কিভাবে এই বিশাল সাম্রাজ্যটি গড়ে উঠেছিল। ১৩১২ সালের দিকে মালি সাম্রাজ্যের শাসক কিন্তু মানসা মুসা ছিলেন না, বরং শাসক ছিলেন আবু বকর দ্বিতীয়। তার একটা মারাত্মক মোহ ছিল, আটলান্টিক মহাসাগরের ওপারের ভূমি জয় করতেই হবে। তিনি প্রথমে ২০০ জাহাজ এবং ১০,০০০ সৈন্য পাঠান, যার মধ্যে মাত্র একটি জাহাজ ফিরে আসে। কিন্তু এতেও তিনি থামেননি। এরপর তিনি নিজেই ২,০০০ জাহাজ এবং ৫০,০০০ লোকের এক বিশাল বহর নিয়ে আটলান্টিক পাড়ি দেওয়ার জন্য রওনা হন এবং সমুদ্রের বুকে চিরতরে হারিয়ে যান। আর ঠিক এইভাবেই তার মন্ত্রী মানসা মুসা সাম্রাজ্যের স্থায়ী শাসক হয়ে বসেন। ওই যে প্রথম যে জাহাজটি ফিরে এসেছিল, তার একমাত্র জীবিত ব্যক্তি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, একটি সামুদ্রিক দানব আমাদের জাহাজগুলোকে গিলে ফেলেছে এবং বাকিগুলো গভীর সমুদ্রে তলিয়ে গেছে। অদ্ভুত বিষয় হল, এই ভয়ঙ্কর গল্প শুনে আবু বকর দ্বিতীয় কিন্তু একটুও ভয় পাননি, বরং তিনি ভেবেছিলেন সেই সামুদ্রিক দানব নিশ্চয়ই কোনো বিশাল গুপ্তধনের পাহারা দিচ্ছে। আর এই ভুল ধারণাই তাকে সেই বিশাল বহর নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়, যা প্রকারান্তরে মানসা মুসার জন্য এক নতুন যুগের সূচনা করে। আচ্ছা, মালি সাম্রাজ্যের আসল সম্পদের উৎস আসলে কোথায় ছিল? মূলত দুটি উপাদান, বাম্বুক এবং বুড়ে খনির সোনা এবং তাগাজা খনির লবণ। সে সময়ে মালি সাম্রাজ্য প্রায় ৮ মিলিয়ন বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। আশ্চর্যের বিষয় হল, এই সাম্রাজ্যে তৎকালীন বিশ্বের অর্ধেক সোনা উৎপাদিত হতো। কিন্তু মরুভূমি অঞ্চলে উত্তরের সাহারা থেকে আসা লবণ সোনার মতোই সমপরিমাণ মূল্যবান হিসেবে বিবেচিত হতো। মানে লবণ দিয়ে রীতিমতো সোনা কেনা যেত। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল তাদের কর ব্যবস্থা। পূর্ববর্তী শাসকরা এই সম্পদের ঠিকঠাক ব্যবহার করতে পারেননি, কিন্তু মানসা মুসা ছিলেন একজন ভীষণ দূরদর্শী শাসক। তিনি সোনা এবং লবণ এই উভয় উপাদানের উত্তোলন এবং বাণিজ্য দুটোর উপরই উচ্চহারে কর আরোপ করেন। আর এই চমৎকার দ্বৈত কর ব্যবস্থায় মূলত মালিকে বিশ্বের সবচেয়ে ধনী সাম্রাজ্যে পরিণত করে এবং সম্পদের এক অসীম পাহাড় গড়ে তোলে। তবে একটা বিষয় পরিষ্কার করা দরকার, মানসা মুসা কেবল একজন ধনী ব্যক্তিই ছিলেন না, তিনি ছিলেন একজন অসামান্য কৌশলগত শাসক। তিনি ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করলেও কঠোরভাবে ধর্মীয় সহনশীলতা বজায় রেখেছিলেন। বাণিজ্য পথগুলোতে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছিলেন এবং সাম্রাজ্যের সীমানা নাইজার নদী থেকে সাহারা পর্যন্ত বিস্তৃত করেছিলেন। তার এই ন্যায়বিচার এবং নিরাপত্তার কারণে পুরো আফ্রিকা থেকে মানুষ মালিতে আসতে শুরু করে। এর ফলে এটি তৎকালীন বিশ্বের ৫% জনসংখ্যাকে ধারণকারী একটি অত্যন্ত স্থিতিশীল সাম্রাজ্যে পরিণত হয়। দ্য এপিক হ্যাজ বা ১৩২৪ সালের সোনালী তীর্থযাত্রা। মানসা মুসার শাসনামলের সবচেয়ে যুগান্তকারী এবং নাটকীয় অধ্যায় ছিল তার এই হজ যাত্রা। এর পরিসংখ্যানগুলো শুধু চমকে দেওয়ার মতোই নয়, রীতিমতো অবিশ্বাস্য। একবার কল্পনা করা যাক, সাহারা মরুভূমির বুক চিরে আস্ত একটা চলন্ত শহর এগিয়ে যাচ্ছে। রেশমি পোশাকে সজ্জিত ৬০,০০০ মানুষ, সোনার দণ্ড হাতে ৫০০ এলিট গার্ড, শত শত ঘোড়া এবং ধনসম্পদ বোঝাই ৮০টি উট। এটি যেন কোনো সাধারণ কাফেলা ছিল না, এটি ছিল মরুভূমির বুকে ধেয়ে আসা এক সোনালি সুনামি। ইতিহাসের আগে কেউ কখনো এত বিশাল পরিসরের কোনো চলন্ত শহর দেখেনি। ২১,০০০! এটি কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয়।
এটি হল সেই কাফেলার বহন করা বিশুদ্ধ সোনার পরিমাণ ২১,০০০ কিলোগ্রাম। একটু হিসেব করলেই বোঝা যায় প্রতিটি উটের পিঠে প্রায় ১৩০ কিলোগ্রাম করে সোনা ছিল। বাতাসের ধুলোবালিও যেন সোনার মতো চকচক করছিল। সম্পদের এই বিশালত্ব আসলে মানবচিন্তার একেবারেই বাইরে। আর এই পুরো যাত্রাটি চমৎকারভাবে তুলে ধরে তার ক্ষমতা এবং ব্যক্তিত্বের নানা দিক। যাত্রাপথে প্রতি শুক্রবার যেখানেই তিনি থামতেন সেখানে একটি করে নতুন মসজিদ নির্মাণ করতেন। একবার তার স্ত্রীর মরুভূমির ধুলোয় খুব কষ্ট হওয়ায় তিনি রাতারাতি একটি খাল খনন করার নির্দেশ দিয়ে বসেন। আর কায়রোতে পৌঁছানোর পর তিনি সেখানকার সুলতানের সামনে মাথা নত করতে পরিষ্কার অস্বীকৃতি জানান। তিনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য মাটিতে চুম্বন করেন। এই ঘটনাগুলো তার অসীম ক্ষমতা, কূটনীতিক প্রজ্ঞা এবং গভীর ধর্মীয় অনুরাগের এক অসাধারণ দৃষ্টান্ত। তবে মজার ব্যাপার হল এই অকল্পনীয় বদান্যতার একটি অনাকাঙ্ক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়াও ছিল। কায়রোতে পৌঁছনোর পর মানসা মুসা এত বেশি সোনা দান করেছিলেন যে সেখানকার বাজারে রীতিমতো সোনার বন্যা বয়ে যায়। এর ফলে সোনার দাম নাটকীয়ভাবে ধসে পড়ে এবং সমগ্র মধ্যপ্রাচ্যে টানা ১০ বছরের জন্য এক চরম অর্থনৈতিক মন্দা বা হাইপার ইনফ্লেশন দেখা দেয়। মানে স্রেফ সোনা দান করে তিনি অর্থনীতিই অচল করে দিয়েছিলেন। ১৩২৪ সালের আগের সোনার মূল্যের তুলনায় কিভাবে তা একেবারে তলানিতে নেমে গিয়েছিল এবং বাজার পুনরুদ্ধার হতে কতটা সময় লেগেছিল তা দেখলে সত্যি অবাক হতে হয়। এটি একটি অবিশ্বাস্য ঘটনা যে একজন মাত্র ব্যক্তির সীমাহীন খরচের কারণে আস্ত একটি আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে ভেঙে পড়তে পারে। অবশ্য এই ঐতিহাসিক যাত্রার প্রভাব শুধুমাত্র অর্থনীতিতেই সীমাবদ্ধ ছিল না, এর বিশ্বব্যাপী ফলাফল ছিল আরও সুদূরপ্রসারী। ইউরোপ এবং আরবের বণিকরা জানতে পারল যে আফ্রিকায় এমন একটি সাম্রাজ্য আছে যেখানে আক্ষরিক অর্থে সোনার নদী বয়। খুব শীঘ্রই ইউরোপীয় মানচিত্রগুলোতে মালি সাম্রাজ্যের স্থান হয়, যেখানে আঁকা হয় এক বিশাল সোনার মুদ্রা হাতে বসে থাকা এক রাজার ছবি। এরপর থেকে মালি সাম্রাজ্য চিরতরে অঢেল সম্পদের সমার্থক হয়ে ওঠে। দ্য ইনএভিটেবল ফল, অর্থাৎ একটি সোনালী যুগের অবসান। ইতিহাসের একটি অমোঘ নিয়মই হল প্রতিটি বিশাল উত্থানেরই একটি পতন থাকে। ১৩৩০-এর দশকে মানসা মুসার মৃত্যুর পর তার অযোগ্য উত্তরাধিকারীরা ক্ষমতা গ্রহণ করে এবং ঠিক সেখান থেকেই মালি সাম্রাজ্যের করুণ পরিণতি শুরু হয়। দুর্নীতিবাজ মন্ত্রীরা করের সোনা চুরি করতে শুরু করে, যার ফলে সাধারণ মানুষের ওপর করের বোঝা অস্বাভাবিকভাবে বাড়ে এবং বিশাল বিদ্রোহের সৃষ্টি হয়। এরপর ১৫ শতকে প্রতিবেশী সংহাই সাম্রাজ্য টিম্বকটু দখল করে নেয় এবং শেষমেশ ১৬ শতকে মরক্কোর আক্রমণে মালি সাম্রাজ্য পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে বিশ্বের মানচিত্র থেকে একেবারে মুছে যায়। সুতরাং পুরো আলোচনা থেকে মূল বিষয়টি হল আধুনিক ইতিহাসবিদরা মানসা মুসার সম্পদের পরিমাণ আনুমানিক $400 বিলিয়ন বা তার কাছাকাছি বলে ধারণা করেন। কিন্তু সত্যি বলতে এটি কেবল একটি অনুমান মাত্র। বিশেষজ্ঞরা একমত যে তার প্রকৃত সম্পদ ছিল আক্ষরিক অর্থেই হিসাবের বাইরে, হয়তো $1 ট্রিলিয়ন চাইতেও অনেক অনেক বেশি, যাকে কোনো নির্দিষ্ট সংখ্যায় আবদ্ধ করা প্রায় অসম্ভব। মালি সাম্রাজ্যের ইতিহাস আমাদের বারবার মনে করিয়ে দেয় যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ধনী সাম্রাজ্যগুলো সময়ের পরিক্রমায় একদিন না একদিন হারিয়ে যায়। এই বিশ্লেষণের শেষে এসে একটি দারুণ বিষয় নিয়ে ভাবা যেতে পারে। আজ যদি কোনো ব্যক্তির কাছে এমন হিসাবের বাইরের পরিমাণ সম্পদ চলে আসে, তবে তার প্রথম কেনাকাটাটি ঠিক কী হতে পারে? এই পরম অর্থনৈতিক ক্ষমতার বিশালত্ব সত্যি চিন্তাকে পুরোপুরি স্তব্ধ করে দেয়।